বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমি এই অনলাইন ক্লাস শুরু করছি। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন সরকার, সহযোগী অধ্যাপক, ইসলামিক ও সংস্কৃতি বিভাগ, রংপুর সরকারি সিটি কলেজ, রংপুর। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে মানবিক বিভাগের যে করোনাকালে যেহেতু কলেজে আসা যাওয়া বন্ধ, ক্লাস হচ্ছে না, তার প্রেক্ষিতে কিছুদিনের জন্য সাময়িকভাবে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। শুরুতে আমি বলতে চাই যে প্রাচীনকাল থেকেই সম্পদ আহরণের আশায় ভারতবর্ষে বিভিন্ন জাতির আগমন ঘটেছে। ভারতবর্ষে ইউরোপীয় বণিকগণ আগমন করেছিল মূলত তিনটি কারণে: মশলা, সুগন্ধি এবং সিল্ক। আমরা জানি ইউরোপে শুকনো মাংস ও শাক সবজিকে সুস্বাদু করার জন্য মশলার চাহিদা ছিল ব্যাপক। তৎকালে সুগন্ধি দ্রব্যকে সাবানের বিকল্প হিসেবে ব্যবহার করা হতো। তাছাড়া ভারতের উন্নত মানের রেশমি বস্ত্র, বিশেষ করে মসলিনকে ইউরোপীয় উল কিংবা লিলেন কাপড়ের তুলনায় আভিজাত্য পণ্য বলে মনে করা হতো। ইউরোপ থেকে স্থলপথে মধ্য এশিয়া হয়ে ভারতবর্ষে বাণিজ্য পরিচালনা করা ছিল যেমন ব্যয়বহুল তেমনি ঝুঁকিপূর্ণ। এ কারণে ইউরোপীয় রাষ্ট্রগুলো ভারতবর্ষে আসার বিকল্প জলপথ আবিষ্কারের চেষ্টা চালায়। এখানে উল্লেখ্য, ইউরোপীয়দের আগমনের পূর্বে উমাইয়া আমলে আরবের বণিকগণ ভারতবর্ষের প্রাচুর্য সম্পদ আহরণের আশায় তারা এখানে ব্যবসা বাণিজ্য করেছিল। 710-11 খ্রিস্টাব্দে আরবের বণিকগণ তারা ভারতবর্ষে আগমন করে এবং ব্যবসা করে। তার পরবর্তীকালে ইউরোপীয়দের তারাও এখানে আসার জন্য চেষ্টা চালায়। ভারতবর্ষে আসার বিকল্প জলপথ আবিষ্কারের প্রথম চেষ্টা চালায় পর্তুগাল ও স্পেনের নাবিকগণ। কেননা সে সময় এ রাষ্ট্র দুটি ছিল প্রধান ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের উত্তরমাশা অন্তরীপ ঘুরে 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পৌঁছতে সক্ষম হন। ইউরোপ থেকে উপমহাদেশে আসার এই নতুন জলপথ আবিষ্কার হওয়ায় ভারতবর্ষের সাথে ইউরোপের প্রত্যক্ষ বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হয়, যা ভারতের ইতিহাসের গতিধারে আমূল পরিবর্তন আনে। পর্তুগিজদের পদাঙ্ক অনুসরণ করে একে একে ওলন্দাজ, ডেনমার্ক, ফরাসি ও ইংরেজ বণিকগণ ভারতবর্ষে আগমন করে। কিন্তু একমাত্র ইংরেজগণই প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হয়। ইংরেজগণ ভারতবর্ষের স্থানীয় রাজনবর্গের অন্তঃকলহের সুযোগ নিয়ে দেশীয় রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং উন্নত সমরাস্ত্র, অতুলনীয় সমর কৌশল এবং কূটকৌশলকে আশ্রয় করে একে একে অপরাপর ইউরোপীয় বণিক সম্প্রদায়কে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে। এক পর্যায়ে তারা ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, উৎকোচ প্রদানের মাধ্যমে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর প্রান্তরে পরাজিত করে বাংলার দেওয়ানি লাভ করে। অতঃপর বাংলাকে ভিত্তি করে সমগ্র ভারতবর্ষে তার আধিপত্যের কালো থাবা বিস্তার করে। ভারতবর্ষে ইউরোপীয় কোম্পানিসমূহ। ভারতবর্ষে ইউরোপীয়দের ব্যাপকভাবে আগমন ঘটে মুঘল আমলে। মুঘলদের চরম কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং দুর্বল নৌশক্তির ফলে ভারতের সমুদ্র তীরবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা ব্যবস্থা তেমন শক্তিশালী ছিল না। ফলে পঞ্চদশ শতকে তুলনামূলকভাবে উন্নত সমরাস্ত্র ও রণকৌশল সমৃদ্ধ ইউরোপীয় নৌযোদ্ধারা বণিকের ছদ্মবেশে ভারতের সমুদ্রবর্তী নদী তীরবর্তী কতিপয় স্থানে বাণিজ্য কুটি নির্মাণ করে এবং ক্রমে ভারতের মূল ভূখণ্ডের অভ্যন্তরে তাদের বাণিজ্য সম্প্রসারণ করতে সক্ষম হয়। এক্ষেত্রে পর্তুগিজরা
পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। অতঃপর একে একে ডাচ, ডেনমার্ক, ফরাসি ও ইংরেজরা আগমন করে। শেষ পর্যন্ত ইংরেজরা অপর সকল ইউরোপীয় বণিকদের পরাস্ত করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। পর্তুগিজরা বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত। ফিরিঙ্গি ব্যবসায়ীরা ভূমধ্য সাগরের ব্যবসায় নিয়ন্ত্রণ হারিয়ে বিকল্প জলপথে ভারতে আসার চেষ্টা করে। 1498 খ্রিস্টাব্দের 27 মে ফিরিঙ্গি নাবিক ভাস্কো দা গামা আফ্রিকার উত্তর মহাসাগর অতিক্রম করে ভারতের কালিকট বন্দরে পৌঁছতে সক্ষম হন। এ সময় দক্ষিণ ভারতের পশ্চিম শাসক এবং কালিকটে জামোরিন শাসকদের দ্বন্দ্বের সুযোগ নিয়ে পর্তুগিজ নাবিকগণ কালিকট সংলগ্ন স্থানে ফোর্ট ম্যানুয়েল নামে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করতে সমর্থ হয়। এটি ছিল ভারতের প্রথম পর্তুগিজ তথা ইউরোপীয় বসতি। কালিকট বন্দরটি আরব বণিকগণ স্থাপন করেছিল। এই বন্দরের মাধ্যমে আরবীয় বণিকগণ ভারত মহাসাগরের বাণিজ্য নিয়ন্ত্রণ করত। কথিত আছে পর্তুগিজ বণিক আলভারেজ ক্যাব্রাল কালিকটে অবস্থানরত আরব বণিকদের নিষ্ঠুরভাবে হত্যা করেন কালিকটে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। অতঃপর তারা ভারত মহাসাগরের বাণিজ্য অটোমান তুর্কিদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হয়। 1505 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েল ফ্রান্সিসকো ডি আলমেইডাকে ভারত তার ভাইসরয় নিয়োগ দিয়ে পাঠান। এভাবে ভারতের প্রথম পর্তুগিজ সরকার প্রতিষ্ঠিত হয়। একই বছর পর্তুগিজগণ কান্নুর দখল করে শ্রীলঙ্কায় উপস্থিত হন। 1506 খ্রিস্টাব্দে পর্তুগিজ নৌবহর ত্রিসডাও ডি চুনহা এবং আফনসো ডি আলবুকার্কের নেতৃত্বে লোহিত সাগরে প্রবেশ করে। 1507 খ্রিস্টাব্দে তারা মাস্কাট সাগরের কর্তৃত্ব দখল করে ভারতে মহাসাগর দিকে দৃষ্টি দেয়। 1509 খ্রিস্টাব্দে দিউর যুদ্ধে পর্তুগিজগণ বাইজেন্টাইন সুলতান, মিশরের মামলুক সুলতান এবং দক্ষিণ ভারতের গুজরাটের সুলতানের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ভারত মহাসাগরের কৌশলগত কর্তৃত্ব দখল করতে সক্ষম হয়। এর ফলে তুর্কি ও মিশরীয়গণ ভারত মহাসাগর থেকে তাদের নৌবাহিনী প্রত্যাহার করে নেয়। এভাবে এশিয়া তথা ভারতবর্ষে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। 1538 খ্রিস্টাব্দে দ্বিতীয় দিউর যুদ্ধে জয়লাভের মাধ্যমে ভারত মহাসাগরে পর্তুগিজ কর্তৃত্ব পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে 1510 খ্রিস্টাব্দে আলবুকার্ক বিজাপুর সুলতানের নিকট থেকে দাক্ষিণাত্যের সবচেয়ে সমৃদ্ধ বন্দর গোয়া দখল করেছিলেন। এটি ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের প্রধান ভিত্তি হয়ে দাঁড়ায়। আলবুকার্ক ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি করে দিয়েছিলেন। তার অনুসৃত পথ ধরে অল্প কিছুদিনের মধ্যেই পরবর্তী পর্তুগিজ শাসকগণ ভারতের পশ্চিম উপকূলে কালিকট, চৌল, বোম্বাই বর্তমানে মুম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ পূর্ববর্তী বন্দরে, শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে এবং পশ্চিম বাংলার হুগলিতে শক্তিশালী বাণিজ্য কুঠি নির্মাণ করতে সক্ষম হন। 1517 খ্রিস্টাব্দে জো ডি সিলভেরা নামক পর্তুগিজ নাবিক এক নৌবহর নিয়ে চট্টগ্রাম বন্দরে উপস্থিত হন, কিন্তু চট্টগ্রামে বাণিজ্য কুঠি নির্মাণে সফল হননি। 1536 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান শের শাহর হাত থেকে রক্ষা করার জন্য বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ পর্তুগিজদের সাহায্য পাওয়ার আশায় তাদের চট্টগ্রাম ও হুগলিতে বাণিজ্য নির্মাণের অনুমতি প্রদান করেন। এভাবে বাংলায় পর্তুগিজদের উত্থানের পথ তৈরি হয়। 1579-80 খ্রিস্টাব্দে সম্রাট আকবর পর্তুগিজদের ভাগীরথী নদীর তীরে হুগলি নামক স্থানে বাণিজ্য নির্মাণ করার অনুমতি দিলে এটি পর্তুগিজদের প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় এবং অল্পকালের মধ্যে হিজলি, শ্রীপুর, ঢাকা, যশোর, বরিশাল প্রভৃতি স্থানে প্রতিনিধি ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করে। বাণিজ্য কুঠি নির্মাণের সাথে সাথে পর্তুগিজগণ ভারতের বিভিন্ন স্থানে ও বাংলায় ব্যাপক খ্রিস্টীয় মিশনারি কার্যক্রম শুরু করেন। হুগলি, ব্যান্ডেল, শ্রীপুর এসব স্থানে তারা গির্জা নির্মাণ করেন
বাংলা নিম্ন শ্রেণীর লোকের উপর পর্তুগিজদের ব্যাপক ভাব ছিল। বাংলার স্থানীয় শাসকদের উদারতার সুযোগ নিয়ে তারা জোর করে স্থানীয়দের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করত। পর্তুগিজরা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি মুঘল নৌবাহিনী এবং 12 বৃহদের নৌ সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করে। 12 বৃহদের মধ্যে যশোর রাজা প্রতাপাদিত্য রায় এবং কেদার রায় সৈন্যবাহিনীতে পর্তুগিজদের গোলন্দাজ হিসেবে নিয়োগ দিয়েছিলেন। পর্তুগিজরা নানান অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তারা অনেক সময় মুঘল সম্রাট কিংবা বাংলা নবাবের আইন অমান্য করে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করত। সুযোগ পেলেই তারা স্থানীয়দের জুলুম, নির্যাতন, অত্যাচার ও লুণ্ঠন করত। পর্তুগিজ জলদস্যুরা এদেশের মানুষদের ধরে নিয়ে বিদেশের বাজারে দাসী হিসেবে বিক্রি করত। পর্তুগিজ সেনারা জোর করে দেশে মেয়েদের বিয়ে করত। পর্তুগিজরা মুঘল সম্রাটদের আনুগত্য স্বীকার করত না। চট্টগ্রাম ও হুগলির পর্তুগিজ উপনিবেশ প্রায় স্বাধীনভাবেই চলত। তাদের আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং শক্তিশালী নৌবাহিনী এক পর্যায়ে মুঘল সম্রাট এবং বাংলা নবাবদের নিকট চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। পর্তুগিজদের জবরদস্তিমূলক ধর্মান্তকরণ, দস্যুতা অত্যাচার বেড়ে গেলে সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করেন। আরাকানের রাজাও পর্তুগিজদের ডিয়াঙ্গার ঘাঁটি বিধ্বস্ত করেন। 1616 খ্রিস্টাব্দে আরাকান রাজ সন্দ্বীপের ফিরিঙ্গি অধিনায়ক গঞ্জালেসকে বিতাড়িত করে সন্দ্বীপ দখল করে নেন। পরবর্তীকালে বাংলার সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। ইতিমধ্যে ভারতবর্ষে অপরাপর ইউরোপীয় পণ্যের আগমন ঘটে এবং তাদের সাথে প্রতিযোগিতা টিকতে না পেরে পর্তুগিজরা ভারতবর্ষ থেকে চলে যেতে বাধ্য হয়। ভারতীয় সভ্যতায় পর্তুগিজদের অবস্থান। ভারতবর্ষ তথা বাংলায় পর্তুগিজদের অবস্থান সর্বস্থায়ী হলে এদেশের খাদ্য, পোশাক, শিক্ষা, ধর্ম, ভাষা প্রভৃতি ক্ষেত্রে তাদের অবদান যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হয়। পর্তুগিজরা প্রথম বাংলার সকল জলপথ আবিষ্কার করেন। তারা বাঙালি নাবিকদের নৌবিদ্যায় প্রশিক্ষণ দেয়। এর ফলে বাংলার বণিকগণ সাগর পথে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সংযুক্ত হয়। পর্তুগিজরা আবিষ্কৃত বাংলার জলপথগুলো ব্যবহার করেই অপরাপর ইউরোপীয়গণ বাংলায় ছড়িয়ে পড়ে। পর্তুগিজগণ এদেশে বিভিন্ন সবজি ও ফলের প্রচলন ঘটায়। লাল আলু, পেঁপে, কামরাঙ্গা, আনারস, পেয়ারা, চীনাবাদাম, মরিচ, জলপাই এগুলোর মধ্যে অন্যতম। তারা চীন, ব্রুনাই, মালাক্কা, ওরমুজ, মালদ্বীপ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ থেকে মূল্যবান কাপড়, বাদাম, মশলা, রং, কড়ি, কর্পূর ইত্যাদি এনে উপমহাদেশে বিক্রি করত। আর এদেশ থেকে সুতি ও রেশমি কাপড়, পাট, তামাক, চামড়া, ডাল, ঘি, তেল, মধু, মোম প্রভৃতি বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যেত। পর্তুগিজ পাদ্রী মনোয়াল দা আস সুম্পাসাও পর্তুগিজ ভাষায় একটি বাংলা ব্যাকরণ এবং একটি পর্তুগিজ বাংলা শব্দকোষ তৈরি করেছিলেন। 1743 খ্রিস্টাব্দে লিসবন থেকে প্রকাশিত বাংলা ব্যাকরণটি বাংলা প্রাচীন ব্যাকরণ হিসেবে বিবেচিত হয়। 1734 খ্রিস্টাব্দে একই লেখকের রোমান হরফে লিসবন থেকে মুদ্রিত কৃপার শাস্ত্রের অর্থভেদ গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক নিদর্শন হিসেবে পরিচিত। বাংলা ভাষায় এখনও বহু পর্তুগিজ শব্দ সুপরিচিত, যেমন সাবান, বালতি, আলপিন, বারান্দা, ছবি, জানালা, তোয়ালে ইত্যাদি। সপ্তদশ ও অষ্টাদশ শতকে বাংলায় ব্যাপকভাবে পর্তুগিজ ভাষার চর্চা চলে। এমনকি অপরাপর ইউরোপীয়গণও পর্তুগিজ ভাষাই ব্যবহার করে, আন্তর্বিভার প্রচলন ঘটায়। অপরাপর ইউরোপীয় কিংবা স্থানীয় ভারতীয়দের মধ্যে তাদের মধ্যে
বর্ণ বৈষম্য ছিল না। তাদের অনেকেই বিয়ে করে এই দেশবাসীর সাথে মিশে যায়। আজকে আমি এই পর্যন্ত আলোচনা শেষ করলাম। পরবর্তী ক্লাসে ওলন্দাজ এবং ডাচ এবং ডেনমার্ক অর্থাৎ অন্যান্য ইউরোপীয় বণিকগণ কীভাবে ভারতবর্ষে ব্যবসা করতে আসে, বণিক বেশি এসে তারা ব্যবসা করলেন, তাদের ব্যবসার অগ্রগতি, সফলতা ব্যর্থতা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই বলে আমি শেষ করছি। আর একাদশ শ্রেণীর মানব বিভাগের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, তোমরা বাসায় থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। এই করোনার কালীন সময় বাসা থেকে বের না হয় উত্তম। তোমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। ভালো থাকো, সুস্থ থাকো। এ বলে আজকে আমি আমার এই অনলাইনে ক্লাস, সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।